আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আয়েশা হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো দেশে করোনায় একদিনে মৃতের সংখ্যা 200 ছাড়ালো, শনাক্ত 11,000-এর বেশি। চলতি মাসে জাপান ও ইউরোপীয় ইউনিয়ন থেকে অ্যাস্ট্রাজেনেকার 35 লাখ টিকা পাবে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে যশোর অঞ্চলে বাড়ছে প্রাণহানি ও রোগীর সংখ্যা। যশোর, নড়াইল ও মাগুরায় সংক্রমণের হার 42%-এর বেশি। চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিং শুরু, আধুনিক প্রযুক্তি ব্যবহার না করায় ভরাট হচ্ছে তলদেশ। এবং ডেনমার্কে 2-1 গোলে হারিয়ে প্রথমবার ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ড। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশে প্রথমবারের মতো করোনায় একদিনে মৃতের সংখ্যা 200 ছাড়ালো। সবশেষ 24 ঘন্টায় মারা গেছেন 201 জন। নতুন করে 11,162 জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 31.32%। সবচেয়ে বেশি 66 জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। মহামারীর 16 মাসে একদিনে এত মৃত্যু দেখেনি বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 201 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 15,593। 35,639টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 11,162 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, করোনার রোগী কমানো না গেলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়বে। প্রস্তুতিরও সীমাবদ্ধতা আছে, আমাদেরকে সেটা মানতে হবে। কারণ হচ্ছে যে আমরা রোগীর উৎপাদন যদি না কমাতে পারি, তো তাহলে পরে আমি যতই প্রস্তুতি নাই না কেন, এই 16 কোটি মানুষের দেশে আমরা কত বিছানা দেব? সেই বিছানা দিয়ে তো আপনি সামাল দিতে পারবেন না। কাজে রোগী উৎপাদন যাতে না হয়, মানুষের মধ্যে দেখতে পাচ্ছেন এই অ্যাবসলিউট লকডাউনের মধ্যেও কিভাবে লোকজন বেরোচ্ছে এবং লোকজন স্বাস্থ্যবিধি মানছে না। বিগত 24 ঘন্টায় মৃত 201 জনের মধ্যে সবচেয়ে বেশি 66 জন খুলনা বিভাগের, ঢাকা বিভাগে 58 জন, চট্টগ্রাম বিভাগে 21 জন, রাজশাহী বিভাগে 18 জন, বরিশাল বিভাগে 7 জন, সিলেট বিভাগে 9 জন, রংপুর বিভাগে 14 ও ময়মনসিংহ বিভাগে 8 জন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। চলতি মাসে জাপান ও ইউরোপীয় ইউনিয়ন থেকে অ্যাস্ট্রাজেনেকার 35 লাখ করোনা টিকা পাবে বাংলাদেশ। কোভ্যাক্সের মাধ্যমে এসব টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। টিকা সংগ্রহে চীন ও রাশিয়া সহ বিভিন্ন পক্ষের সাথে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়ে তিনি বলেন, এ নিয়ে আর সংকট থাকবে না। একরামুল হক সাইমের রিপোর্ট। করোনার টিকা কর্মসূচি চালু রাখতে নানামুখী তৎপরতা চালাচ্ছে সরকার। তারই অংশ হিসাবে এবার জাপান ও ইউরোপীয় ইউনিয়ন থেকে টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। কোভ্যাক্সের আওতায় জাপান থেকে 25 লাখ ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ থেকে 10 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বড় বড় দেশের লোকেরা বহু রকমের টিকা সংগ্রহ করে রেখেছে কিংবা লাইন আপ করে রেখেছে। তো আমরা সেইগুলো টিকা নেওয়ার জন্য আমরা অ্যাস্ট্রাজেনেকার উপর জোর দিয়েছিলাম প্রথম দিকে, তো সেই কারণে ওইটাই তারা মোটামুটি এগ্রি করেছে। আমার সাথে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে, এই সপ্তাহে হয়তো আগামী সপ্তাহে ওনারা একটা বড় অঙ্কের ভ্যাকসিন আন্ডার কোভ্যাক্স দেবেন জাপানে। আশা করি 2.5 মিলিয়নের নিশানে। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগামী 3 মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের 1.5 কোটি টিকা আনার পর আবারও চুক্তি বাড়াবে সরকার। এছাড়া দেশটি থেকে সিনোভ্যাকের টিকা আনারও চেষ্টা চলছে। আগামী 3 মাস যে চায়না থেকে যেগুলো আসবে আমরা এটা মোটামুটি ফাইনাল করে ফেলেছি। চায়না থেকে এখন 2টো কোম্পানির সাথে আমরা ডিল করতেছি, একটা তো সিনোফার্ম আর একটা সিনোভ্যাক। এদের সাথে আমাদের বেশ অগ্রসর নেগোসিয়েশন সিনোফার্মের সাথে হয়েইছে, আর সিনোভ্যাকের সাথে মুভিং ফরওয়ার্ড। পররাষ্ট্রমন্ত্রী আশা, ভারতের করোনা পরিস্থিতির উন্নতি হলে সেখান থেকেও টিকা আসা শুরু করবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টার কারণেই যশোরে বাড়ছে প্রাণহানি ও রোগীর সংখ্যা।
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যশোর, নড়াইল ও মাগুরায় ডেল্টা সংক্রমণের হার 42% ওপরে। গবেষকরা জানিয়েছেন, করোনার প্রাণঘাতী এই স্ট্রেইনে সংক্রমিত হলেও শুরুতেই টের পান না আক্রান্তরা। যশোর থেকে শাহনারা বেগমের তথ্যচিত্র নিয়ে বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে সম্প্রতি নড়াইল ও মাগুরা সহ ৩ জেলার শতাধিক নমুনা পর্যবেক্ষণ করেন অণুজীব গবেষকরা। তাতে দেখা যায় এসব এলাকায় করোনার বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লেও বাড়ছে ভয়ানক সংক্রামক ডেল্টার প্রাদুর্ভাব। জিনোম সেন্টার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাম্প্রতিককালে যশোর, নড়াইল এবং মাগুরার প্রায় শতাধিক নমুনার স্পাইক প্রোটিনের সিকোয়েন্সিং করা হয়েছে এবং আমরা সেখানে দেখেছি প্রায় 42 ভাগের অধিকই ছিল ডেল্টা ভ্যারিয়েন্ট এবং 30 ভাগ ছিল সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্ট। গবেষকরা আরও জানান, হাসপাতালে ভর্তি 85 ভাগ রোগী ডেল্টায় আক্রান্ত, যারা আসছেন প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শেষ মুহূর্তে, ফলে মৃত্যুর হারও বাড়ছে। এই ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে 85 ভাগ বেশি হাসপাতাল যাওয়ার সম্ভাবনা এবং 0.3 ভাগ মৃত্যু হার বেশি। এছাড়াও গ্রাম থেকে মানুষ হাসপাতালে কম আসতে চায়, যে কারণে এবং শেষ মুমূর্ষ সময়গুলোতে যখন আসে তখন অনেক ক্ষেত্রে তাদের বাঁচানো সম্ভব হয় না। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পরীক্ষিত নমুনাগুলো ছিল জুন মাসের। গবেষকদের আশঙ্কা, জুলাইয়ে ডেল্টার সংক্রমণ আরও বাড়তে পারে। তবে সবকিছুই নির্ভর করছে মানুষের সচেতনতার উপর। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। মুন্সিগঞ্জের গজারিয়ায় গৃহহীনদের জন্য দেয়া প্রধানমন্ত্রীর উপহারের ঘর বৃষ্টিতে ধসে পড়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে উপকারভোগীদের মধ্যে। ভারী বৃষ্টি বা বন্যায় আরও বড় বিপদের আশঙ্কা করছেন অনেকে। নির্মাণ কাজের মান নিয়ে অভিযোগের শেষ নেই। আদ্দিন সাজিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হুমায়ুন কবির। মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের 28টি ঘর নির্মাণ করা হয়েছিল সরকারি খাস জমিতে মেঘনা নদীর পাড়ে। হস্তান্তরের কিছুদিনের মধ্যেই 27 নম্বর ঘরের পিলার সহ কিছু অংশ ধসে পড়ে, ক্ষতি হয় পাশের কয়েকটি ঘরেরও। এরপর থেকেই ভয় আতঙ্কে দিন কাটাচ্ছেন নতুন ঘর পাওয়া লোকেরা। থাকতে পারি না, আবার ডরে ময়ূর জায়গা কেমন মানে ভয়ে মরে যাবে, ভয়ে মরতারি না, বৃষ্টি ইয়ার ফলে শোধ করলে সেটা জায়গায়। স্থানীয়রা জানান, খাস জমি থাকার পরেও বড় রায়পাড়ায় নদীর ধারে 1,71,000 টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এক একটি ঘর। যে কোনো সময় বন্যা এবং বৃষ্টিতে এগুলো নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। বালুয়াকান্দি বাস স্ট্যান্ডের বাম পাশে, বাম পাশে বিশাল জায়গা, এখানে না হলো 100 ঘর করা যেত। এই যে জায়গাটা সামনে যে জায়গাটা রয়েছে এখানে করা যেত, কিন্তু সেটা জায়গাটা এমনি পড়ে আছে। কিছু লোক তারা জোরে দোকানপাট করে ভাড়া দিয়ে খাচ্ছে। হাট জায়গা ছিল কিন্তু ওইটো নদীর পার, এটা যেমন নদীর পার, ওইটো নদীর পার। কিন্তু আমাদের এখানে যে খাট জায়গাগুলো ছিল সব মুক্তিযোদ্ধাকে অলরেডি দিয়ে দিচ্ছে। না, এর চেয়ে ভালো সম্ভব হয়ে গেছে। বাজার তো অল্প, বাজার মূল্যের দাম বেড়ে গেছে না, এখন টিনের দাম বেড়ে গেছে, লোহার দাম বেড়ে গেছে। কেবল এখানকার ঘরই নয়, গজারিয়ার ভবের চরে ঘর নিয়েও অভিযোগের শেষ নেই। একটু ধরলেই খসে পড়ছে পলেস্তারা দেয়ালের অংশ। পানির সমস্যা, কারেন্টের সমস্যা, এখন গ্যাস নাই। ডাক্তার কো লাগলে একটু ভাঙিয়ে যায়। এই যে এগুলা ঠিক করতেছি, এই যে সব বালুর উপরে দিয়ে রাখছে, ইট নাই, কিছু নাই, তাহলে এইটা ঠিক না করলে আমরা কিভাবে থাকি? শুধু নির্মাণ কাজ নয়, উপকারভোগীরা জানান, ভবের চরের এক ইউপি সদস্য সোনিয়া আক্তারও উপহারের ঘর পেয়েছেন। হ্যাঁ, মেম্বার, হ্যাঁ, নামি দামি লোক, আমরা সবাই গরিব, হ্যাঁ আইসে একসাথে আমাকে থাকবার, যদি থাকবার পারে তো ব্যক্তিগত ব্যাপার। তার মতো সচ্ছল মানুষ যদি এই কাজটি না করতেন, তাহলে একজন হতদরিদ্র গরিব ঘরহীন মানুষ একটি ঘর পেতে পারত। এই বিষয়টি এখন সবার আলোচনায়, কিন্তু কেউ তেমন করে মুখ খোলার সাহস পান না, কারণ তিনি একজন মেম্বার। উনি ভূমিহীন হিসেবে পেয়েছে, তারপরও আমরা বলেছি যে কারো বিষয়ে যদি কোনো অভিযোগ আসে, তথ্য গোপন করে সে ঘর পেয়েছে, তাহলে সেটা আমাদের বাতিল করার জন্য বলা হয়েছে। তবে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসারের দাবি, কোনো অনিয়ম হয়নি কোথাও। না, এইটা অনিয়ম বলার কোনো সুযোগ নেই, কারণ আপনার যে বরাদ্দ, এই বরাদ্দ দিয়ে যে কেউ এটা দায়িত্ব নিয়ে করে দেখ, আমরা একদম ওয়েলকাম জানাবো। আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি এসব অসহায় মানুষের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, গজারিয়া, মুন্সিগঞ্জ।
করোনা মহামারীতে দেশে যে সংকট তৈরি হয়েছে তা মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে আর শহর থেকে গ্রামে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর হার বেড়েই চলেছে। এ সময় অন্ধ সমালোচনা না করে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের। তারা জনগণের জীবন জীবিকার সুরক্ষা সরকার ও আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে মহামারীর বিরুদ্ধে লড়ে যাচ্ছে। পরিবারের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করতে হবে। এ দায়িত্ব সরকারের একান্ন। আমাদের প্রত্যেকেই বিবেকবান। নিজেদের সুরক্ষার জন্য নিজেরা সচেতন না হলে আমাদের কেউই বাঁচাতে পারবে না। নদীর নাব্যতা বাড়িয়ে চট্টগ্রামে কর্ণফুলী নদীর পুরনো রূপ ফিরিয়ে আনতে শুরু হয়েছে ক্যাপিটাল ড্রেজিং, কিন্তু বিশাল এই প্রকল্পে ব্যবহার করা হচ্ছে না আধুনিক প্রযুক্তি। ফলে নদীর তলদেশ ভরাট হয়ে চর পড়ে সংকুচিত হচ্ছে নদী। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। নাব্যতা সংকটে এখন দেশের একমাত্র জোয়ার ভাটা নদী কর্ণফুলী অস্তিত্ব হারাতে বসেছে। এই নদীর নাব্যতা বাড়াতে 2018 সালে সদরঘাট থেকে বাকুলিয়ার চর পর্যন্ত ড্রেজিংয়ের উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নদীর বিভিন্ন পয়েন্টে 12টি ছোট ড্রেজিং মেশিন দিয়ে খনন চলছে বলা হলেও কাজ করছে মাত্র 4টি ড্রেজার। চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের সাথে জড়িতরা বলছেন, এভাবে ড্রেজিং করার ফলে নদীর নাব্যতা বাড়ছে না, নতুন চর তৈরি হচ্ছে, যার কারণে ভবিষ্যতে নদী শুকিয়ে যেতে পারে। আমাদের দাবি হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এখানে কর্ণফুলী নদী দখল করে যে ভেড়া মার্কেট, মৎস্য বন্দর গড়ে উঠেছে, এগুলি সহ উচ্ছেদ করে কর্ণফুলী নদীকে তার জীবন্ত সত্তা হিসেবে নদীর মতো ফিরিয়ে দেওয়া হোক। এদিকে বিভিন্ন অজুহাতে এই প্রকল্পের সময় বেড়েছে। 258 কোটি টাকার প্রকল্প ব্যয় বেড়ে এখন দাঁড়িয়েছে 321 কোটি টাকায়। কর্ণফুলীর ড্রেজিংটাকে ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হওয়া উচিত। এখানে আবার নতুন প্রজেক্ট আসবে, একবার 229 কোটি টাকা, আবার 258 কোটি টাকা, এরপর আবার আসবে প্রজেক্ট, বন্দর টাকা দিয়ে টাকার একটা অংশ বন্ধ মানে ওরা নিবে আর কি। তারপর আমরা এখানে সেনাবাহিনী নিয়োগ করবো, এই করবো সেই করবো, কিন্তু কাজের কাজ কিছুই হবে। কর্ণফুলী নদীর তলদেশে জমে আছে 6 মিটার পুরো পলিথিন ও প্লাস্টিক বর্জ্য। চীন থেকে আনা উচ্চ ক্ষমতার ড্রেজার দিয়েও তা তোলা সম্ভব হয়নি। বর্তমানে 10টা গ্র্যাব ড্রেজার এবং 2টা কাটার সেকশন দিয়ে এই ড্রেজিং কাজ চলছে। ড্রেজিংয়ের কাজ ইতিমধ্যে আমরা প্রায় 47% শেষ করেছি এবং আমরা আশা করছি আগামী শুষ্ক মৌসুমে মার্চ মাসের মধ্যেই পুরো কাজটা আমরা শেষ করতে পারব। 1997 সালে এডিবির অনুসন্ধানে শাহ আমানত সেতু পয়েন্টে কর্ণফুলী নদীর 886 মিটার উল্লেখ করা হলেও এখন তা আছে মাত্র 410 মিটার। খরস্রোতা ও অর্থ করে এই কর্ণফুলী নদীকে পরিকল্পিতভাবে ড্রেজিং না করার ফলে একদিকে যেমন নাব্যতা হারাচ্ছে এই নদী, অন্যদিকে জীববৈচিত্র্য পড়ছে হুমকির মুখে। নদী গবেষকরা বলছেন, এভাবে চলতে থাকলে নিকট ভবিষ্যতে হুমকির মুখে পড়তে পারে শাহ আমানত সেতুও। তাই জীবন্ত সত্তা এই নদীর নাব্যতা ফিরিয়ে এনে একে রক্ষা করে অর্থনীতি চাকা সচল রাখা এখন সময়ের দাবি। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবার ইউরোর খবর। ডেনমার্ককে 2-1 গোলে হারিয়ে ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ড। 12 জুলাই শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইতালি। নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। 104 মিনিটে অধিনায়ক হ্যারি কেনের গোলে প্রথমবার ইউরো কাপের ফাইনালে উঠল ইংলিশরা। মমিনুর রিপোর্টের রিপোর্ট। ডেনমার্ককে হারিয়ে স্বপ্নের ফাইনালে ইংল্যান্ড। ইউরোর 61 বছরের ইতিহাসে প্রথমবার শিরোপার শেষ দ্বৈরথে ইংলিশরা। 1966 বিশ্বকাপের পর আবারও বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠল ইংল্যান্ড। ওয়েমব্লি স্টেডিয়ামে খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ইংলিশরা। তবে খেলার 30 মিনিটে ফ্রি কিক থেকে গোল করে ডেনমার্ককে এগিয়ে নেন মিকেল ড্যামসবার্গ। এবারের ইউরোতে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অক্ষত থাকা ইংল্যান্ডের জালে বল জড়ালেন 21 বছর বয়সী এই মিডফিল্ডার। তবে 39 মিনিটে প্রতিপক্ষের ভুলেই সমতায় ফেরে ইংল্যান্ড। ডেনিশ অধিনায়ক সিমন কায়ারের আত্মঘাতী গোলে স্বস্তি ফেরে ইংলিশ শিবিরে। এরপর ম্যাচের বাকি সময়ে একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যস্ত সময় কাটিয়েছে ডেনমার্ক রক্ষণভাগ। তবে ডেনিশ গোলরক্ষক
ক্যাসপার স্মাইকেলের প্রতিরোধের দেয়াল ভাঙতে বারবার ব্যর্থ হয় ইংলিশ আক্রমণ ভাগ। খেলার 104 মিনিটে বিতর্কিত পেনাল্টি সুবাদে এগিয়ে যায় গ্যারেথ সাউথগেটের দল। ইংলিশ স্ট্রাইকার রাহিম স্টার্লিং প্রতিপক্ষের ডিবক্সে পড়ে যাওয়ায় প্রশ্নবিদ্ধ ফাউলের সিদ্ধান্ত দেন রেফারি। সেখান থেকে পাওয়া পেনাল্টি মিস করলেও ফিরতি বল জালে জড়ান ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। বাকি সময় আর বিপদ হতে দেয়নি ইংল্যান্ড। 55 বছর পর আবারও বড় কোনো প্রতিযোগিতার ফাইনালে উঠল তারা। সেখানে তাদের অপেক্ষায় দুর্দান্ত ছন্দে থাকা ইতালি। মমিনুর রিপন, এটিএন বাংলা। জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত বিষয় দায়ী বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণের জন্য বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে, আর ক্ষতিগ্রস্ত দেশগুলোতে উন্নত রাষ্ট্রগুলো তাদের প্রতিশ্রুত অর্থ ছাড়ের কোনো উদ্যোগ নেয়নি। ভার্চুয়ালি V20 ক্লাইমেট ভালনারেবল ফাইন্যান্স সামিট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এসব কথা বলেন। করোনা ভাইরাসের কারণে অনলাইনে আজ শুরু হচ্ছে V20 ক্লাইমেট ভালনারেবল ফাইন্যান্স সামিট। The developed world will be coming up to support the developing economies and also vulnerable. $100 billion every year. Unfortunately, so far so to our knowledge, nothing has been disbursed that way. You understand? Climate change is a real threat to our world community. এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন আনলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ নিয়েছেন 43 জন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এর মধ্যে নতুন মুখ 36 জন, বাকি 7 জনকে প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনোয়াল, মীনাক্ষী লেখি, অনুপ্রিয়া প্যাটেল এবং পুরুষোত্তম রূপালা। সব মিলিয়ে ভারতীয় মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়ালো 77। এর আগে পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক, শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার, বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী সহ 12 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। ধারণা করা হচ্ছে করোনা ভাইরাস মোকাবেলায় বিতর্ক ও ব্যর্থতার অভিযোগের জন্ম দেওয়া নেতাদের সরিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। এবার বিডি জিম্বাবুয়ে সিরিজের খবর। লিটন দাস ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং দৃঢ়তায় হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে স্বস্তি নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। 8 উইকেটে 294 রান তুলেছে সফরকারীরা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে 4 রানে সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। এরপর 68 রানের মধ্যে আরও 2 ব্যাটসম্যানকে হারিয়ে মধ্যাহ্ন বিরতির আগেই ব্যাকফুটে চলে যায় তারা। বিরতির পর 3 রানের মধ্যে আউট হন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। এরপর অধিনায়ক মমিনুল হক 70 রানে বিদায় নিলে 132-এ 6 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে টাইগাররা। তবে সপ্তম উইকেটে 138 রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন লিটন ও রিয়াদ। 95 রানে আউট হন লিটন। দিন শেষে 54 রানে অপরাজিত থাকেন রিয়াদ। এবার পার্টেক্স খেলার খবর। হুবের্তো হুরকাজের কাছে সরাসরি সেটে হেরে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন সুইস তারকা রজার ফেদেরার। 2002 সালে সবশেষ সরাসরি সেটে হেরেছিল ফেদেরার। 20 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে বিদায় করে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠেন 24 বছর বয়সী হুরকাজ। ফেদেরারকে 6-3, 7-6, 6-0 গেমে উড়িয়ে দিয়েছেন এই পোলিশ খেলোয়াড়। অল ইংলিশ ক্লাবে এর আগে কখনো 6-0 গেম হারেননি ফেদেরার। এবার সেই তেতো স্বাদ পেলেন তিনি। অন ম্যাচে ফুচসোভিচকে সরাসরি সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। প্রথমবারের মতো দেশে করোনায় একদিনে মৃতের সংখ্যা 200 ছাড়ালো, শনাক্ত 11,000-এরও বেশি।
চলতি মাসে জাপান ও ইউরোপীয় ইউনিয়ন থেকে অ্যাস্ট্রাজেনেকার ৩৫ লাখ টিকা পাবে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। করোনা ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে যশোর অঞ্চলে বাড়ছে প্রাণহানি ও রোগীর সংখ্যা। যশোর, নড়াইল ও মাগুরায় সংক্রমণের হার ৪২% বেশি। চট্টগ্রামে কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিং শুরু। আধুনিক প্রযুক্তি ব্যবহার না করায় ভরাট হচ্ছে তলদেশ। এবং ডেনমার্কে ২-১ গোলে হারিয়ে প্রথমবার ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।